আজ আমি যে ঘটনাটি বলবো সেটা 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা ফ্রান্সের খেলার রাতের কথা। 4 বছর ধরে আমি কাউকে বলিনি, কারণ আমি জানতাম মানুষ বিশ্বাস করবে না। কিন্তু এখন 2026 বিশ্বকাপ চলছে। একটু আগেই আর্জেন্টিনার জয়ে মানুষ এবং পুরো বাংলাদেশ এবং পুরো ওয়ার্ল্ডের আর্জেন্টিনা সাপোর্টার যেখানে উন্মাদনা সৃষ্টি, সেখানে আমার মনে পড়ে যায় সেই রাত্রির কথা। তাই মনে হলো সেই রাতের ঘটনাটি আপনাদের বলেই দিই। সেই রাতে কাতারে আমি এমন একজনের সঙ্গে দেখা করেছিলাম যে মানুষ ছিল না। হ্যালো গাইজ, আবারও একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আপনাদের প্রিয় ভূত মশাই মেহেদি হাসান সোহাগ। এই ঘটনাটি রাকিব নামের একজন কাতার প্রবাসী পাঠিয়েছেন। চলুন শুরু করছি গল্পটি। নিঝুম রাতের আধারে পা টিপে আসে সে চুপি সারে, শুনতে কি পাচ্ছ তার ফিসফিসানি? ভূত মশাই। আমার নাম রাকিব। আমি তখন কাতারে একটি নির্মাণ কোম্পানিতে কাজ করতাম। 2022 সালের বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনা বনাম ফ্রান্স। সেদিনের উত্তেজনায় ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা কয়েকজন বাংলাদেশি, ভারতীয় আর নেপালি বন্ধু একসঙ্গে বড় স্ক্রিনে ম্যাচ দেখছিলাম। মেসি যখন ট্রফিটা হাতে তুললেন, পুরো কাতার যেন আনন্দে কেঁপে উঠেছিল। চারিদিকে মানুষের চিৎকার, গাড়ির হর্ন, আকাশ ভর্তি আতশবাজি। মনে হচ্ছিল পুরো পৃথিবী আজ একটাই উৎসব করছে। রাত তখন প্রায় 2টা। বন্ধুর বলল চলো ট্যাক্সি নিয়ে ফিরি, কিন্তু আমি বললাম না, একটু হাঁটতে হাঁটতে যাই। এত সুন্দর রাত আবার কবে আসবে? বলে রাখা ভালো, আমি একটি কোম্পানিতে চাকরি করি, নির্মাতা। সেখানে অল্প মাত্র বেতন দিয়ে বাসায় পাঠানো এবং নিজের খরচ চালানো খুব দায়ভার হয়ে যায়। এই জন্য গাড়ি ভাড়াটা এড়িয়ে যাওয়ার জন্য আমরা একটু হেঁটেই যাচ্ছিলাম। আর আমরা যেখানে ম্যাচ খেলা দেখি, সেখানে কাজের শেষ করে কাজের সেই কোম্পানিতেই আমাদের জন্য দেখার আয়োজন করা হয়েছিল। তো আমরা সেখানেই খেলা দেখে বাসায় ফিরতাম প্রতিদিনের মতো। সো আজকের ফাইনাল ম্যাচটা তো কোনোভাবেই মিস করা যায় না। তাই আমাদের অফিসের নির্মাণ কোম্পানিতে ছাড় দেওয়া হয় 2 ঘন্টার জন্য, যে 2 ঘন্টাতে আমরা পুরো ম্যাচটা উপভোগ করতে পারি। সো ওরা চলে গেল, আমি একাই হাঁটা শুরু করলাম। আমাদের ক্যাম্পে যেতে হলো একটি নির্জন রাস্তা পার হতে হতো। রাস্তার এক পাশে খালি মরুভূমি, অন্য পাশে পুরনো একটি নির্মাণাধীন ভবন। দিনের বেলাতেও জায়গাটা খুব একটা জমজমাট থাকতো না। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো চারপাশটা অস্বাভাবিক নীরব। কয়েক সেকেন্ড আগেও যেখানে মানুষের উল্লাস, গাড়ির শব্দ আর আতশবাজির আলো ছিল, সেখানে এক মুহূর্তে সব শব্দ যেন কেউ একজন গিলে ফেলেছে। আমি থেমে গেলাম। ঠিক তখনই দূর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, খুব শান্ত, খুব ধীরে। রাকিব। আমি চমকে উঠলাম। কাতারে আমার নাম খুব কম মানুষই জানতো, আর এই সময়ে ওই নির্জন রাস্তায় আমাকে নাম ধরে ডাকার মতো তো কেউই নেই। আমি চারিদিকে তাকালাম, কেউ নেই। আবার সেই একই কণ্ঠস্বর, রাকিব এদিকে এসো। এবার গলাটা মরুভূমির দিক থেকে আসছে। আমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। ছোটবেলায় গ্রামের মসজিদের ইমাম সাহেব একটা কথা বলেছিল, রাতে নির্জন জায়গায় যদি অচেনা কোনো কণ্ঠ তোমাকে নাম ধরে ডাকে, কখনোই সঙ্গে সঙ্গে সাড়া দেবে না। আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবে, এবং 3 বার যদি না ডাকে তাহলে তুমি সেই ডাকে সাড়া দেবে না। কেন জানি না সেই কথাটাই হঠাৎ মনে পড়ে গেল, কারণ আমি একটু ভীত টাইপের ছেলে ছিলাম। আমি নিচু স্বরে পড়তে শুরু করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর ঠিক তখনই আমার সামনে যা ঘটল সেটা আজও মনে পড়লে পুরো শরীর কেঁপে ওঠে। আমি দাঁড়িয়ে আছি, চারিদিকে নিস্তব্ধতা, অথচ কয়েক মিনিট আগেই এই রাস্তায় হাজার হাজার মানুষের উল্লাস। আমি আবার ধীরে ধীরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে শুরু করলাম। হঠাৎ মরুভূমির দিক থেকে ঠান্ডা বাতাসের একটা ঝাপটা এসে পুরো শরীর কাঁপিয়ে দিল। এমন ঠান্ডা যেন মরুভূমিতে না, বরফের পাহাড়ে দাঁড়িয়ে আছি। আমি সাহস করে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালালাম। আলোটা মরুভূমির দিকে ফেলাতেই দেখি দূরে একজন লোক দাঁড়িয়ে আছে, সাদা
ধূপ পড়া, মাথায় সাদা গুতরা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটা পুরো শরীর দেখা যাচ্ছে, অথচ তার পায়ের নিচে কোনো কিছুই ছায়া নেই। আমি ভাবলাম হয়তো কোনো আরব ভাই হবে। আমি বললাম আসসালামু আলাইকুম। কোনো উত্তর নেই। লোকটা শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমি আরও কয়েক কদম এগোতেই হঠাৎ মনে হলো লোকটার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। মোবাইলের আলো তার শরীরে পড়ছে, কিন্তু মুখে পড়ছে না, যেন মুখের জায়গায় শুধুই অন্ধকার। আমার বুকের ভেতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই লোকটা ধীরে ধীরে হাত তুলে আমাকে কাছে আসার ইশারা করলো। আর সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল আমাদের এই ক্যাম্পাসের পাশের মসজিদের এক বৃদ্ধ মুয়াজ্জিনের কথা। তিনিও একদিন বলেছিলেন, বাবা, মরুভূমিতে বা নির্জন জায়গায় যদি রাতের বেলা কেউ তোমাকে ডাকে, আগে সালাম দাও। যদি সালামের জবাব না দেয় তাহলে আর এক পাও সামনে যাবে না, বরং আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আমি যখন প্রবাসী আসব তার ঠিক আগ মুহূর্তে, তার ঠিক কয়েকদিন আগে আমাকে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব এই কথা বলেছিল। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল, কারণ আমি তো সালাম দিয়েছি, কিন্তু সে একবারও জবাব দেয়নি। আমি দ্রুত আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমি যত পড়ছি লোকটা তত ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, কিন্তু তার চোখ দুটো এক সেকেন্ডের জন্য আমার দিকে ঝরতে চানা। হঠাৎ একটা বিকট শব্দ হলো, মনে হলো মরুভূমির ভেতরে দিয়ে ঝড় হয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আবার যখন চোখ খুললাম লোকটা নেই, পুরো জায়গাটা ফাঁকা। আমি মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ঠিক তখনই আমার মোবাইলটা কেঁপে উঠল। মোবাইলের স্ক্রিনের দিকে তাকালাম, দেখলাম আমার সেই ভারতীয় বন্ধুটা আমাকে ফোন দিয়েছে। আমি ফোনটা ধরেই আমি বললাম, আমার লোকেশনটা শেয়ার করে দিলাম, কারণ আমি কোথায় চলে এসেছি আমি নিজেও জানি না। মরুভূমির এমন একটা জায়গায় যেখানে দূর দূরান্তে কোনো কিছুই নেই। তার কিছুক্ষণ পরে সেই বন্ধুরা, নেপালি বন্ধু, ইন্ডিয়ান বন্ধু এবং সেখানকার কাতারের এক স্থানীয় বাসিন্দার সাথে আমাকে রিসিভ করতে আসলো এবং তারপর আমাকে পেল একটা মরুভূমি পরিত্যক্ত। সেই রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমাকে এক মরুভূমির মধ্যে পেয়েছিল। তারপর থেকে আমি আর কখনো একা ওই রাস্তা দিয়ে যাই না বা ওই রাস্তার পাশ কাটাই না এবং রাতও করি না। আমি সবসময় আমার বন্ধু বান্ধবের সাথেই ওই রাস্তাতে চলাফেরা করি। এই ছিল আজকের ঘটনাটি আশা করি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুকটি ফলো দিবেন, আর টিকটকে দেখে থাকলে টিকটকটাকে ফলো দিয়ে যাবেন। আর আমাদের সকল ওয়েবসাইটের বা ফেসবুক পেজ, ইউটিউব বা টিকটক যাই যেখান থেকে দেখুন না কেন, যদি আমাদের শুনতে চান তাহলে অবশ্যই ভূতমশাই লিখে সার্চ মারবেন। প্রত্যেকটা জায়গায় ভূতমশাই মেহেদি নাম লিখে সার্চ করবেন, তাহলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন, অথবা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর মনে রাখবেন, ভূতমশাই যেখানে ভয় পায়।